বিশ্ববিখ্যাত গণমাধ্যম রয়টার্স, এপি, ইন্ডিপেন্ডেন্ট, দি উইক, দি হিন্দুস্তান টাইমস এর পরে বিবিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ করেছে এবং এ সকল সংবাদ সংস্থার ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিন্টিং এবং অন্যান্য ওয়েব পোর্টালেও প্রকাশিত হয়েছে। সব মিলে প্রায় 20টির বেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে শেখ হাসিনার উল্লেখযোগ্য ইন্টারভিউগুলি প্রকাশিত হয়েছে। রাজনৈতিক এবং সংবাদ বিশ্লেষকদের দৃষ্টিতে বিশ্ববিখ্যাত এ জাতীয় গণমাধ্যম তারই ইন্টারভিউ করে থাকে যিনি তাদের দৃষ্টিতে বিশ্বের পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিত্ব। এই ইন্টারভিউ যে সকল গণমাধ্যমগুলো নিয়েছে সেই সংবাদ মাধ্যমগুলো সবই কিন্তু বিদেশি এবং খ্যাতিমান, কারো কারো প্রতিষ্ঠার বয়স 200 বছরের ঊর্ধ্বেও। সেই সকল সংবাদ মাধ্যমের পাঠক যারা, শ্রোতা যারা, তার বাইরেও এই সংবাদ মাধ্যম থেকে সংবাদ নিয়ে অনেক জাতীয় দৈনিক, বিভিন্ন দেশের জাতীয় দৈনিকের মতো পোর্টাল এবং তাদের টেলিভিশনে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সে কারণে অনেক বিশ্লেষকদের অভিমত, বিশ্বের খ্যাতিমান গণমাধ্যমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার গুরুত্বটা এত ব্যাপক যে একের পর এক এ জাতীয় বিশ্বখ্যাত গণমাধ্যম তার উপরে সংবাদ করছে, তার ইন্টারভিউ নিচ্ছে। বেশ কিছুদিন যাবৎ শেখ হাসিনা প্রবাসে থাকায় তিনি গণমাধ্যমের সঙ্গে এভাবে সংযুক্ত হননি। ফলে এক জাতীয় নেতিবাচক ন্যারেটিভ তার সম্পর্কে প্রচার করা হচ্ছিল। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, বাইরেও এভাবে প্রচার হচ্ছিল। আর পক্ষান্তরে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় একচাটিয়া একতরফা এই নেতিবাচক ন্যারেটিভটাই প্রচার হয়ে আসছিল। এখন এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের ইন্টারভিউতে শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি তার অবস্থান, 2024 সালের ঘটনা, বাংলাদেশের গণহত্যা, কথিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে তার দায়, তার দায়িত্ব, তিনি কিভাবে সম্পৃক্ত নন, এইসব বিষয়গুলি তিনি ব্যাখ্যা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, তার বিরুদ্ধে, তার পরিবার, তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি, তার পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা দখলকারী ইউনূসের দুর্নীতি, কিভাবে তিনি দুর্নীতির মামলা ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়ার ব্যবস্থা করেছেন, কিভাবে তিনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা তিনি না দিয়ে সেটাকে মওকুফ করছেন, কিভাবে তার সকল প্রতিষ্ঠানকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না এ জাতীয় সুযোগ নিয়েছেন, কিভাবে তিনি অর্থনৈতিকভাবে ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বিভিন্নভাবে তিনি যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন, অর্থাৎ তিনি যে সকল বড় বড় দুর্নীতি করেছেন সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ আকারে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। তার এই ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের প্রেক্ষিতে এখন পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে পাল্টা কোনো জবাব দেওয়া হয়নি। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি গ্রামীণ ব্যাংক, যেটা এক প্রকার এনজিওর মতো, এই এনজিওর এমডি সীমিত বেতনের তিনি কিভাবে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, কিভাবে দেশের ভিতরে সম্পদ করলেন, কিভাবে বিদেশে এত প্রপার্টি করলেন, কেন তিনি রাষ্ট্রের ট্যাক্সের টাকা পরিশোধ করবেন না, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, যে মামলায় তার সাজা হয়েছিল, কনভিকশন হয়েছিল, সেই মামলা কিভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করে তুলে নিলেন, তার বিরুদ্ধে দায়ের করা ডজনের ঊর্ধ্বে মামলা কিভাবে তিনি তুলে নিলেন, তিনি কিভাবে বাইরের একটা টেলিকম কোম্পানিকে তার টেলিকম কোম্পানির সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশে ব্যবসার সুযোগ করে দিলেন, তিনি নিজের বিশ্ববিদ্যালয় নিলেন। সমস্ত তথ্যপত্র তুলে ধরে শেখ হাসিনা প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ইউনূস দুর্নীতিবাজ, সে কারণেই তিনি শেখ হাসিনা, তার পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করতে চান।
দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু স্টাইলের একটা ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, এটা দাবি করে তিনি লকডাউনের আহ্বান করেছিলেন। সেই লকডাউনে মানুষের যেভাবে সাড়া, এই সাড়ায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আহ্বানের অপেক্ষায় আছে। এবং যারা নিরাশ, হতাশ, কিছুটা ম্রিয়মান হয়েছিলেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে অন্যান্য দলের নেতাকর্মীরা, তাদের ভিতরে প্রাণ ফিরে এসেছে। বাংলাদেশের ইতিহাসে লকডাউনে এমন ব্যাপক সাড়া অতীতে কোনোদিন কোনো সময় হয়নি। ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন, লকডাউন হয়েছে ঠিকই, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয়নি। এত বড় হাস্যকর প্রলাপের মতো কথা তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখবেন তার কিন্তু কোনো টাইম ছিল না। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ লকডাউন মানবেন না, সবাই কাজকর্ম করেন। লকডাউন হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয় নাই। আমি কয়েকজন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকের বক্তব্য শুনলাম। সাংবাদিক এম এ আজিজ, তিনি সাংবাদিকদের নেতা, সাংবাদিক মোস্তফা ফিরোজ, জিল্লুর রহমান, মাসুদ কামাল এবং আরো কিছু টেলিভিশনের পরিচিত আলোচকদের কথা শুনলাম। একজন তো বললেন ইউনূসের প্রেস সেক্রেটারিকে পাবনায় মানসিক হাসপাতালে পাঠানো উচিত, কারণ তিনি যে কথা বলছেন এটা উন্মাদের মতো কথা বলছেন, পাগলের মতো কথা বলছেন, অপ্রকৃতিস্থ মানুষের মতো কথা বলছেন। তারা যদি গতানুগতিক ভাবে ক্ষমতাসীনরা সবসময় যেটা বলে সেটা বলতেন যে কোনো লকডাউন হয়নি, তাহলে একটা বিষয় ছিল। তিনি বলছেন লকডাউন হয়েছে, মানুষ ইউনূসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়নি। আমার কাছে যে তথ্য, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতির অ্যালায়েন্সে আছেন বা অন্যান্য রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা কিছুটা হতাশায় নিমজ্জিত হচ্ছিলেন, তারা গতকালের লকডাউন থেকে উচ্ছ্বসিত হয়েছেন, প্রাণ ফিরে এসেছে তাদের ভিতরে। আর বিশ্ববিখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ, ক্যাটাগরিক্যালি তিনি নিজের অবস্থান তুলে ধরা, তিনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি সেটা তুলে ধরা, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, অনিয়ম, জুডিশিয়ারিকে আন্ডারমাইন করার ঘটনা তিনি যেভাবে তুলে ধরেছেন, তার এই বক্তব্য এতটা যুক্তিগ্রাহ্য এবং এতটা আইনসম্মত যে অনেকেই এখন শেখ হাসিনার সম্পর্কে দীর্ঘদিনের প্রচারিত নেগেটিভ ন্যারেটিভস থেকে বেরিয়ে আসছে। বলা যেতে পারে দেশে এবং দেশের বাইরে বাঙালিরা, বাংলাদেশিরা যে যেখানে আছেন তাদের ভিতরে একটা উচ্ছ্বাস এসেছে, জোয়ার এসেছে। আর বিদেশিরা যারা একটা নেগেটিভ অনসাইডেড মানে একতরফা নেতিবাচক প্রচারণায় শেখ হাসিনা সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল, তাদেরও ধারণা এখন পাল্টে যাচ্ছে। উপসংহারে বলা যেতে পারে সরকার পরিচালনায় শেখ হাসিনা সরকারের ভুল ছিল না এমন অন্ধ কথা আমি কখনো বলি না। আওয়ামী লীগের রাজনীতিতে কখনো ভুল ছিল না এমন অন্ধ কথা বলি না, কারণ এটা তো জিন ফেরেস্তার সংগঠন না। সরকার পরিচালনা মানুষ করে, ভুল হতেই পারে, কিন্তু দেশের কল্যাণে, মানুষের উন্নয়নে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে, বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনা সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতীতে কেউ করতে পারেননি, ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না। যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, মানুষের উন্নয়নে যে অনিবার্য, সেটা এখন প্রমাণিত এবং দৃশ্যমান। আজকে আপনারা হয়তো হঠাৎ করে এই হেডলাইন এবং ব্যানারটা দেখতে চিন্তা করছে আমি এটা কি বলছি, কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই, এই কথা আমি কিভাবে বললাম? যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার একদম 14 গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে, এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি, এইটার কারণটা কি? এটা চিন্তা করতেছেন, ঠিক না ভাই? এই যে আপনাকে এই যে আপনি দেখতেছেন, আপনাকেই বলছি, চিন্তা করতেছেন তো? এটা ভাই, এটারই বলে জিও পলিটিক্স, এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি, এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু, কালকে আপনি আমার পরম মিত্র। এরই নাম রাজনীতি।
আপনি একটা জিনিস খেয়াল করেছেন, গত 4 দিন যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন, কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না। অবশ্য আমেরিকাকে দোষারোপ করার মানে কি, এইটা একটু বুঝতে হবে আগে ভাই। যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকার দোষারোপ করেছিলেন কখন জানেন? বাইডেন প্রশাসন যখন ছিলেন, এই ডিপ স্টেট বাইডেন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে, তখন উনি চরম বিরোধিতা করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই রই গেল। ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করে নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার কি জানি নাম, এর নামটা ভুলে গেছি মহিলাটার, এই ইন্ডিয়ান বংশোদ্ভূত, সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না। আসলে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা। ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকার না, ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন, যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে, যখন যাকে যেখানে লাগাইতে হয়েছে সেটা ডিপ স্টেট দিয়া করাইছে তারা। এছাড়াও কিছু এনজিওর পয়সা, বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে, এই যে আপনার ডাক্তার ইউনূস কাকারও স্বার্থ ছিল, তিনিও পয়সা ঢালছেন ওখানে। এবং আপনার সবচেয়ে বড় কথা, জামাতের এক নেতা ইউরোপের, সে বলেছিল যে একই লবিস্ট ফার্মে তারা কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইউনূস। ইউনূসের ধান্দা ছিল কি, গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব। এবং এই ডিপ স্টেট সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার, যেটা কিনা আবার ইউনূস কাকার পুরা নুনুস। হিলারি ক্লিন্টনের সাথে যে আসলে ইউনূস কাকার কি কি আছে জানি না, তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে এই হিলারি ক্লিন্টন উনার জামাইতো আবার মনিকা লিউনেস্কির সাথে ভাইগা টেগা বহুত আকাম কুকাম করছিল, হয়তো তখন মন দিল খারাপ ছিল হিলারির হয়তো তখন ইউনূস কাকা চাইটা মাইটা দিছিল ভালো মতন উপর নিচ, সুতরাং উনি ইউনূসের জন্য পাগল প্রায়। এটা বিদেশে এগুলো নর্মাল ব্যাপার। আপনারা আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না, কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টন দের উপর। তো এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে। আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্ঘ করে ছেড়ে দিবে এই ক্লিন্টন প্রশাসন, ক্লিন্টন ডিপ স্টেটকে। কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই, আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই, এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প, ওনার সাথে কোনো বিরোধ নেই, কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না, উনি তো আর একই ফর্মুলা দেখছেন না। আর তাই আপনাদেরকে বলছি, এই যে মানবাধিকার সংস্থাগুলা গত কিছুদিন ধরে দেখছেন, মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে নুনুস গভর্নমেন্টের বিরুদ্ধে লেগে গেছে, বাকি আস্তে আস্তে আসছে। এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন, ইন্টারভিউগুলো ভালোভাবে প্রচার হচ্ছে, এটার কিন্তু একটা সাইন আছে। এটার সাইনটাই হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতন নিয়ে আসা। এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না। কারণ মৌলবাদীদের উত্থান, যেই উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে, তাতে সকলে আতঙ্কিত, ইউরোপিয়ান ইউনিয়ন পুরো আতঙ্কিত। এই মৌলবাদ যদি উঠে, তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, সব জায়গায় মৌলবাদীদের উত্থান। সুতরাং এইটা তো সমস্যা। আর যার কারণেই আমেরিকা ঠিক 360 ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে। তারাও এখন আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে। দেখেন আজকে আল জাজিরা, বিবিসি সবাই ভোল পাল্টাচ্ছে কিন্তু, এবং এটা বেশি দূরে নেই, আগামী 15 দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা, সিএনএন, বিবিসি, তারপর আরো যা আছে রয়টার, সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল, কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, এগুলো সবগুলো সামনে নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে সামনে আসবে। যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে, দেখতে থাকেন আপনারা। এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি, আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক। এবং একটা জিনিস বলি আপনাদের, 17 তারিখে তার একটা রায় দিবে, এমনও হইতে পারে যে 16 তারিখে তখ্ত পালট হয়ে যাবে, হয়তো আর কোনো রায়ই হবে না। আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 16ই ডিসেম্বর
16ই ডিসেম্বর 2025 বলেছিলাম যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব, আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব। সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসাহাসি করেছিলেন, অনেক কিছুই বলেছিলেন। প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু গত 3 দিনের ভিডিওতে কেউ কিছু বলার মতন আর নাই। কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তারা একটু ভালো করে খেয়াল করেন। পেপার পত্রিকা যদি পড়তে না পারেন, ফেসবুকে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা, এই যে CNN, BBC, আল জাজিরার রিপোর্টগুলো দেখেন গত 1 সপ্তাহ। আজকে সারাদিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, ইন্ডিয়ান পত্রিকাগুলোতে দেখেন, এবং আগামী এই যে সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেলগুলো। এমন হতে পারে, আপনাদের বলেছিলাম আমি আগেই, ব্লুমবার্গ, CNN, BBC, আল জাজিরা, এরা সবাই তো সরাসরি ভিডিও রেকর্ড করবে না, লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবে। এবং এটাই হচ্ছে। আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুস গভর্নমেন্টের আমাদের নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পায়তারা করছেন। তো আমার কেন জানি একটু সন্দেহ লাগে উনি আসলে যেতে পারেন কিনা। কারণ কূটনীতিক পাসপোর্ট থাকলেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন তা না। কারণ সেই দেশের কূটনীতিক পাসপোর্ট থাকলে আপনাকে সেই দেশের ভিসা নিতে হবে, ভিসা নীতিতে যেতে হবে। এবং ইন্ডিয়াতে এই সাহেব যেতে পারছেন কিনা তা এখনো শিওর না। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন, উনি এখন যাচ্ছেন কেন, আপনাদের একটা আরেকটা ভিল্লা ফাঁস করে দিই। উনি যাচ্ছেন এই যে ইস্ট তিমুরে যেই 33 জন বা 35 জন যাওয়ার সমস্ত কিছু রেডি, তাদের ফ্লাইটটাকে যাতে কোনো অবস্থাতে ইন্ডিয়া না বলে যে আমার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না, তাহলে কিন্তু ভেজাল বেজে গেছে, ওনারা থেকে যেতে হবে। তার শেষ মুহূর্তে যদি বলে যায় ইন্ডিয়ান এয়ার স্পেস ব্যবহার হবে না, তখন কই যাবে? বঙ্গোপসাগর দিয়া না, মায়ানমার দিয়া না, চায়না দিয়া না, এটা করতে আরো 12 থেকে 14 ঘন্টা লেগে যাবে। আর ওই সময়ের ভিতরে যদি আবার ওনাদের তৈরি করা মব কালচারে ওনারাই মবে পড়ে যান, এই ভয়ে উনি যাচ্ছেন ইন্ডিয়ার সাথে এটা দেন দরবার করতে, যে বাংলাদেশের কোন ফ্লাইট, বিজির কোন ফ্লাইটটা যাবে ইন্ডিয়া উপর দিয়ে, কোন দিন যাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে, যে অমুক দিন যাবো, এই ফ্লাইটটাকে আল্লাহর রাস্তায় আপনার স্পেশাল ফ্লাইট হবে, এটাকে বাধা দিয়েন না, এই আলোচনা করার জন্যই যাবেন, অন্য আর কিছু না। এবং যা করেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে এগুলোর মাপ চাইতে যাবেন, নাকে খত দিবেন, নাহলে নিরাপত্তা উপদেষ্টা কেন যাবেন? এই জন্য এই নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছে। সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পল্টি নিচ্ছে। কারণ একটা জিনিস মনে রাখেন, সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায়। আবার একটা কথাই আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই। সুতরাং এই যে ইউনূস এতদিন বন্ধু ছিল, হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে, বুঝছেন তো? কিন্তু আওয়ামী লীগ, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি বড় চালু জিনিস, উনি সব নখদর্পণ উনি বুঝেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন সবাইকে খেলা দেখিয়েছেন, এই সেই কোনো কথা বলেনি। আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে, এবং হয়তো দেখতে পারেন যে কয়েকদিনের ভেতরে হয়তো ডোনাল্ড ট্রাম্প হয়তো টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য কাউরে চাই না। সুতরাং নুনুস গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায়, এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল। পৃথিবীর 4টা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে। আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়া 100%, রাশিয়া 100%, এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদেরও বললাম না, আপনারাই খুঁজে দিন সেই রাষ্ট্রটাও কোনটা। তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো 16ই ডিসেম্বর পর্যন্ত, মানে এই 16ই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে। নির্বাচন হবে না, আমেরিকা নয়, কোন দেশই আওয়ামী লীগ বিহীন নির্বাচন মানবে না। সুতরাং আপনারা টেনশনে নিয়েন না যে আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন হয়ে যাবে কিনা, না। আপনারা ভালোভাবে চোখ রাখুন, পত্রিকার পাতায় চোখ রাখুন, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন। খেলার সামনে, পিকচার আবিবি বাকি হ্যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।